জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার। এরপর জানিয়ে দিব সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার। এদিকে ত্রাণের টাকা যে কারণে ব্যাংকে রেখেছেন সমন্বয়করা। আরও জানিয়ে দেব স্বৈরাচার যেন বাংলাদেশে আর ফিরে না আসে বলেছেন জামাতের আমির। সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে বলেছেন। সোমবার 16 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন ডক্টর ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, আমাদের যানজট কমাতে হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে বলা হয়েছে, যেমন ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ রাস্তায় 2 মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য রাস্তায়ও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা। বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়। বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরের যানজটে প্রতি বছর দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার। সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার 16 সেপ্টেম্বর রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাবেক এই রেলমন্ত্রী 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। 2018 সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি। সাবেক রেলমন্ত্রী সুজন 2021 সালের 5 জুন 65 বছর বয়সে 36 বছর বয়সী আইনজীবী শাম্মী আক্তার মনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি তার দ্বিতীয় বিয়ে। 2011 সালে মনির প্রথম বিয়ের বিচ্ছেদ হয়। তার একটি মেয়ে আছে। রেলমন্ত্রীর আগের 3 সন্তানের সঙ্গে আরও 1 সন্তান যোগ হলো। 2 ভাই ও 1 বোনের মধ্যে মনি দ্বিতীয়। এর আগে 2018 সালের নির্বাচনের আগের দিন 29 ডিসেম্বর নুরুল ইসলাম সুজনের স্ত্রী নীলুফা ইসলাম 58 বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপর জীবনসঙ্গীহীন ছিলেন সুজন। তার 2 মেয়ে ও 1 ছেলে আছে। তাদের সবাই বিবাহিত। ত্রাণের টাকা যে কারণে ব্যাংকে রেখেছেন সমন্বয়করা। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা হয়। সে সময় বন্যার্তদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সমবেত হন। ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ওই
ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে, যা দেখে অনেকে আপ্লুত হয়েছিলেন। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই অর্থ বর্ণাঢ্যদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এ বিষয়ে গত শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 11 জেলার মানুষের জন্য টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়ে। এর মধ্য থেকে এখন পর্যন্ত বর্ণাঢ্যদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। স্বৈরাচার যেন বাংলাদেশে আর ফিরে না আসে বলেছেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্য ধরে রাখতে হবে। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোনো অবস্থায় যেন আবার বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। তিনি বলেন, 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবন ছিল দুঃসহ কালো রাত। শেখ হাসিনার নির্দেশে সারা দেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করেছে। ফ্যাসিস্টের সূত্রপাত এখান থেকেই শুরু হয়। বিডিআর বিদ্রোহ নিয়ে জামাতের আমির বলেন, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ওপর আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 54 জন সামরিক অফিসারকে হত্যা করেছে। মহিলা সদস্যদের নির্যাতিত, লাঞ্ছিত এবং হত্যা করে ড্রেনে লাশ ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। তিনি আরো বলেন, 42 বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় জিডি কিংবা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ আনা হলো। মিথ্যা মামলা ও সাজানো সাক্ষী দিয়ে একে একে শীর্ষস্থানীয় 11 জনকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো। সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি। সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি .22 ক্যালিবের রিভলভার ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার 16 অক্টোবর বিকেলে সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রিভলভারটি উদ্ধার করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল ও সদর থানার এসআই সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি .22 ক্যালিবের রিভলভার ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।